প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কেমন কাটলো 2003? নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আপনাদের সামনে এমন একজন অতিথিকে হাজির করছি যার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। সবাই তাকে এক নামে চেনেন। তিনি হচ্ছেন তারেক রহমান। রাজনীতিতে নতুন চমক, শাসক বিএনপির 1 নম্বর যুগ্ম মহাসচিব। সক্রিয় রাজনীতি করছেন। টিভির পর্দায়, সংবাদপত্রের পাতায় তাকে প্রতিদিনই দেখা যায়। মানুষের কৌতূহল তাকে নিয়ে। প্রথমত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার সম্পর্কে জনমনে বরাবরই অন্তহীন কৌতূহল। দ্বিতীয়ত, এই মুহূর্তে তাকে নিয়ে রাজনীতি বিস্তর আলোচনা। সরকারে নেই, অথচ বিরোধীরা তার সমালোচনায় মুখর। তিনি কখনো জবাব দেন, কখনো নীরব থাকেন। দিন যত যাচ্ছে ততই সমালোচনা জমাট হচ্ছে। আর এই প্রেক্ষাপট থেকেই আমরা পরিকল্পনা নিই তারেক রহমানের সাক্ষাৎকার গ্রহণের। প্রথমে রাজি ছিলেন না, অনেক পীড়াপিড়িতে সায় দিলেন। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান, পরিবারের তিনো নামেই পরিচিত। জন্ম 1965 সালের 20 নভেম্বর। 1988 সালে স্নাতক ডিগ্রি লাভের পর টেক্সটাইল ও নৌ চলাচল সেক্টরে ব্যবসা শুরু করেন এবং সফল হন। 1994 সালে বিয়ে করেন। তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম এ খানের কন্যা। তারেক এক কন্যা সন্তানের জনক। উদ্যমী, কর্মঠ তরুণ, কাজে প্রবল স্পৃহা। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আলোচিত, সমালোচিত। বাবা ও মায়ের প্রজ্ঞা ও প্রতিভার আশীর্বাদ ধন্য তরুণ। স্বকীয় গুণে রাজনীতির উদীয়মান উজ্জ্বল তারকা। উপমহাদেশের রাজনীতিতে উত্তরাধিকারের রাজনীতি নতুন নয়। ইতিপূর্বে আমরা 4 কন্যার অভিষেক দেখেছি। ভারতে ইন্দিরা গান্ধী, পাকিস্তানে বেনজির ভুট্টো, বাংলাদেশে শেখ হাসিনা ও শ্রীলঙ্কায় চন্দ্রিকা কুমারতুঙ্গা। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর ছেলে রাজীব গান্ধী রাজনীতিতে এসেছিলেন। পেশায় তিনি ছিলেন পাইলট। রাজনীতির সাথে সংস্রব ছিল না। এদিক থেকে তারেক রহমান ব্যতিক্রম। দলীয় সংগঠনেই তার প্রথম অভিষেক। ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে এমনটি হয়েছিল। পিতা জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকাকালে ইন্দিরা রাজনীতির পাঠ নিয়েছিলেন। 1959 সালে কংগ্রেসের নাগপুর সম্মেলনে ইন্দিরা সভাপতি নির্বাচিত হয়েছিলেন। গত সংসদ নির্বাচনে অনেকটা পর্দার আড়াল থেকেই তারেক ভূমিকা রাখেন। নির্বাচনী কৌশল থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত দলীয় কার্যক্রম মনিটর করেন। এ সময় হাওয়া ভবন থেকেই সবকিছু নিয়ন্ত্রিত হতো। তারেকই হচ্ছেন হাওয়া ভবনের প্রাণ পুরুষ। বিএনপি ক্ষমতাসীন হওয়ার পর দলের ভেতর থেকেই প্রকাশ্য রাজনীতি আসার তাগিদ দেওয়া হয়। ধীরে ধীরে চাপ বাড়তে থাকে। 2002 সালের 22 জুন 1 নম্বর যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান তিনি। বগুড়া মডেল তৈরি করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। তৃণমূল পর্যায়ে বগুড়া মডেল তিনি ছড়িয়ে দিতে চাইছেন সারা দেশে। তারেক রহমানের লক্ষ্য কি? কি চান তিনি? কেন তাকে নিয়ে এত কৌতূহল? হালে বিস্তর সমালোচনা। এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই আয়োজন। নম্র, বিনয়ী এক তরুণ, বুঝি কিছুটা লাজুকও। তারেক রহমান, চ্যানেল আই স্টুডিওতে আসার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। একই সাথে আমিও ব্যক্তিগতভাবে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি নববর্ষে। আপনি কেমন আছেন? আছি ইনশাআল্লাহ ভালো। আপনি কি করতে চান? কোন বিষয়? রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, দেশ, জাতি? খুব সংক্ষেপে বলতে হয়, যেহেতু রাজনীতিতে এসেই গেছে, সুযোগ পেলে কিছু ভালো করতে চাই। যেমন বেটার কিছু। একটা মানুষের পক্ষে তো সবকিছু করা সম্ভব নয়, তবে যতটুকু সম্ভব মানুষ যতটুকু আশা করে, সুযোগ পেলে সেটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এর আগে আপনি যেটা বলছেন যে ভালো করবেন, অতীতে নিশ্চয়ই এমন কাজ হয়েছে যেটা ভালো হয়নি অনেক ক্ষেত্রে। থাকতে পারে, অতীতে ভালো মন্দ দুটোই আছে, তবে মন্দটাকে আমরা অতীতের মন্দটাকে বাদ দেই, ভালোটাকে সাথে রাখি এবং ভবিষ্যতে যাতে আরো ভালো করা যেতে পারে সেই চেষ্টা করা উচিত সবার। চায়ের চুমুকে, চায়ের টেবিলে যখন যা আলোচনা হয়, এমনকি প্রেস ক্লাবে, সর্বত্র আপনাকে নিয়ে আলোচনা হয়, আপনাকে নিয়ে ঝড় উঠে, পল্টন ময়দানে আপনাকে নিয়ে বক্তৃতা হয়। কেন? এটা যারা করেন তারা ভালো বলতে পারবেন কেন করেন তারা। তবু আপনি কিভাবে দেখছেন এটা? যখন কোনো আমার ভালো কাজ নিয়ে কথা হয়, অনুপ্রাণিত অনুভব করি। যখন যদি কোনো ভুল করে থাকি যেটা সমালোচনা হয়, চেষ্টা করি যাতে সেটা ভবিষ্যতে না হয়। আপনি কেন রাজনীতি এলেন? আসলে এটা
পরিস্থিতির সাথে জড়িত বিষয়টা অনেকটা। খুব সংক্ষেপে বলতে হয় যে 1991 সালে যখন নির্বাচন হয়, জাতীয় সংসদ নির্বাচন হয়, সে সময় আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি 5টি আসনে নির্বাচন করেন। যেহেতু উনি অন্যান্য আসনগুলো নিয়ে ব্যস্ত ছিলেন, আমাদের দলের অন্যান্য যারা নমিনেশন পেয়েছে সেই সকল আসন নিয়ে ব্যস্ত ছিলেন, আমাকে ওনার আসনগুলোতে যেতে হয়েছিল। সেখানকার মানুষের দাবি ছিল এবং সেই কারণে আমাকে যেতেই হয়েছিল। বিশেষ করে আমি যখন আমার নিজ এলাকায় যাই, সেখানে মানুষকে বলেছিলাম যে নির্বাচন এবং নির্বাচনের পরবর্তী সময় আসবে। নিজ এলাকা মানে বগুড়া গাবতলী, বগুড়া 7 যেটা। সেখানে যখন যাই, সেখানে যাওয়ার পরে মানুষের সাথে কথা বলি নির্বাচনের আগে, এবং নির্বাচনের পরে আবারও মানুষের সাথে দাবি উঠে যাওয়ার। এবং এভাবেই আস্তে আস্তে প্রথমে নিজ থানা, তারপরে নিজ জেলা, এবং আস্তে আস্তে দলের নেতাকর্মী বা দলের সমর্থকদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রেসারে আস্তে আস্তে রাজনীতির সাথে ইনভলভ হয়ে গেছে। বলা যায় যে পরিস্থিতি আমাকে অনেকটা বাধ্য করে। কার আদর্শ, বাবা না মায়ের? উভয়। কিরকম এক্সপ্লেন করেন, একটু পরিষ্কার করে বলবেন। যেমন বাবা এবং মা দুজনের রাজনীতি যদিও একই আদর্শ, তারপর দুটো স্টাইল আছে। জি, তো আপনি কোনটাকে প্রেফার করবেন? আসলে প্রিফারের তো ব্যাপার নয় এখানে। দুটি রাজনীতি একই আদর্শকে ঘিরে, দুজনের উভয় রাজনীতি একটি আদর্শকেই লক্ষ্য করে, এবং খুব স্বাভাবিকভাবে আমারও লক্ষ্য সেটাই। আমরা এর মধ্যে যা দেখেছি তাতে অনেক সময় দেখা যায় যে আপনি আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিছুটা অনুসরণ বা অনুকরণ করছেন। এটা কি খুব স্বাভাবিক নয়? প্রত্যেক সন্তানই তো নিজের বাবার ভালো জিনিসগুলোকে অনুসরণ করে। ধরা যাক আপনি এই মুহূর্তে প্রধানমন্ত্রী হলেন, তখন কি করবেন? আসলে এই মুহূর্তে এরকম কিছু আমি ভাবছি না, কাজে আমি সুযোগ তো আসবে, আপনি রাজনীতি করেন, সুযোগ আসবে, আপনার ফার্স্ট এজেন্ডা কি হবে? ফার্স্ট এজেন্ডা খুব স্বাভাবিকভাবেই থাকবে সেই আপনি যেটা বললেন ওই মুহূর্তে, যেটা মানুষের কাছে ফার্স্ট প্রায়োরিটি থাকবে, কমিটমেন্টের ফার্স্ট প্রায়োরিটি থাকবে, সেগুলোকে যথাসম্ভব অ্যাজ আর্লি পসিবল সেটাকে পূরণ করা। আপনি নেপথ্যে ছিলেন, বিশেষ করে 2001 সালের নির্বাচনের আগে নেপথ্য থেকেই আপনি ভূমিকা পালন করেছেন। হঠাৎ করে সামনে এলেন, বিশেষ করে আপনি যেভাবে নেপথ্য থেকে যেভাবে দলকে সংগঠিত করার চেষ্টা করেছেন, জাতীয় আন্তর্জাতিক ঘটনাবলী যেভাবে মূল্যায়ন করেছেন, হঠাৎ করে সামনে এলেন। তো এটা রাজনীতিতে আসার আগে কি আপনার কোনো চিন্তা ছিল? ঠিক এভাবে চিন্তাটা ছিল না, যে আসলে নেপথ্যে বা সামনে বিষয়টা না। বিষয়টা আমি আমার চেষ্টা করেছি আমার দলের জন্য যতটুকু সম্ভব আমার পক্ষে কাজ করা। তারপরে নির্বাচনের পরে একসময় আমার দলের নেতাকর্মীদের চাপে এবং বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীদের চাপেই পরে আমি দেখলাম যে তাদের দাবির কাছে আমাদের দলের বিএনপি, যেটা সবচেয়ে হাইয়েস্ট ফোরাম, স্ট্যান্ডিং কমিটি, তারা সিদ্ধান্ত নেন যে অফিসিয়াল একটা স্ট্যান্ডিং দেবেন আমাকে দলে।